মঞ্চে উপস্থিত কমরেড দীপুদা, কমরেডস বন্ধুগণ, আজকের এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত মায়েরা, বোনেরা এবং ভাইয়েরা, আমরা একটা ভয়ঙ্কর খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার মনে হয় যে আপনারা এখানে যারা আছেন তারা তো বটেই, এর বাইরেও যারা বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন মত অবলম্বন করে আছেন বা কোনো মতই অবলম্বন করতে পারছেন না, আপাতত ভাবছেন যে এইভাবেই চলতে থাকবে, প্রত্যেকেই কিন্তু দিনের শেষে যখন বাড়ি ফেরেন বা নিজের মুখোমুখি নিজে হন, তখন একটি প্রশ্ন করতে থাকেন যে পরিস্থিতিটা আগের মতন আছে না আগের থেকে খারাপ হয়েছে। আপনার জীবনের ক্ষেত্রে, আপনার রোজগারের ক্ষেত্রে, জিনিসপত্রের দামের ক্ষেত্রে, বাজার দোকান, রাস্তাঘাটের ক্ষেত্রে, আপনার আমার জীবনের অন্যান্য সমস্যাগুলির ক্ষেত্রে, যেমন আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে এই উলুবেড়িয়া সাব ডিভিশনের কোনো গ্রামে আমরা বলতে শুনতাম না কোনো ব্যক্তিকে যে এটা হচ্ছে হিন্দু বেল্ট, ওটা হচ্ছে এসসি বেল্ট, ওটা হচ্ছে মুসলমান বেল্ট। শুনেছিলেন নাকি উলুবেড়িয়াতে? উলুবেড়িয়া সাব ডিভিশনের গ্রামগুলিতে বছরের পর বছর ধরে হিন্দু মুসলমান খেটে খাওয়া মানুষ, তারা নিজেদের ঘামের পরিচয়ে তারা একসাথে বেঁচেছিলেন, ঐক্যবদ্ধভাবে বেঁচেছিলেন। সেই সাব ডিভিশনের মধ্যে গত কয়েক বছরের মধ্যে বেশ কয়েকটি জায়গায় এমন দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমাদের রাজ্যে যারা সরকার চালান এবং রাজ্যের তথাকথিত বিরোধী দলনেতা, আমরা বলি সাজানো বিরোধী দলনেতা, সাজানো বিরোধী দলনেতা, রাজ্যের মুখ্যমন্ত্রী আর তার একটা সাজানো বিরোধী দলনেতা আছে। মুখ্যমন্ত্রী বলবে আমি এই করে দিলাম, সাজানো বিরোধী দলনেতা বলবে হিন্দুরা এই করে দেবে। আমরা কোনোদিন ভাবতে পারিনি যেখানে এরকম অন্ততপক্ষে অবস্থা হবে। আপনারা ভেবেছিলেন কি গ্রামে গঞ্জে যে আজকে নির্বাচনের সময় এখানকার মানুষ তার বেঁচে থাকার প্রশ্নে ভোট না দিয়ে তার ধর্মীয় বিশ্বাসের প্রশ্নে ভোট দেবে? আমরা ভাবিনি। আমার ধারণা বেশিরভাগ খেটে খাওয়া মানুষই ভাবেননি, কারণ আমাদের খেটে খাওয়া যারা মানুষ আছেন তাদের এত কিছু ভাবনার সময় নেই। মাগনায় কেউ পয়সা দিয়ে যায় না, ঘাম ঝরিয়ে খেতে হয়, মাথা উঁচু করে বেঁচে থাকতে হয়, আর নিজের পেটের ভাত, হাতের কাজ, তার জন্য সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয়। সবার তো বাবা মন্ত্রী হয় না, যে পরীক্ষা না দিয়েও হয়তো কোনো কোঅপারেটিভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে দিনের পর দিন কাজ করতে পারে অফিস না গিয়েও। যান না উলুবেড়িয়া কোঅপারেটিভ ব্যাংকে, উলুবেড়িয়া কোঅপারেটিভ ব্যাংকের কোন ম্যানেজার না অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, তার বাবার নাম কি একটু জিজ্ঞেস করবেন তো। উলুবেড়িয়া হাওড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উলুবেড়িয়া শাখা, এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একটি ছেলে আছে, চাকরি করে, 17-18 সালে চাকরি পেয়েছিল। আমি বলে যাচ্ছি, আমি নামটা এখনই বলবো না, 2-1 দিন বাদে নামটা আপনারা জানেন। আমি বলছি যারা শুনছেন একটু শুনবেন, তার বাবাকে চিনলে একটু বলে দেবেন যে মমতা 26,000 চাকরি বাঁচাতে পারেনি। মমতা আপনার ছেলের চাকরিও বাঁচাতে পারবে না, চিন্তা করবেন না, অপেক্ষা করুন। যার ছেলে যার কানে গেল, কানে যেন কথাটা থাকে। বলে গেলাম উলুবেড়িয়ার
ব্রাঞ্চ হাওড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ। তার কি ক্রিমিনাল মামলা টামলা ছিল সেসবও আমরা জানি। হাওড়ায় চলে যান। আচ্ছা, আর এক এমএলএ ছিল আছে, এরা তো এসছে। আমি আবার শুনলাম, শুনে তো এমএলএ মন্ত্রী ফন্ত্রী সব অন্য জায়গাকার কে আছে না আছে তো বলে দেবেন, কাছাকাছি থাকলে শুনেও নেবেন। এখন পরিষ্কার বলে যাচ্ছি, একজন শ্রমিক নেতার ছেলে, সেও নাকি চাকরি করে, খবর। তাহলে আপনার চাকরি, আপনার ছেলে মেয়েদের চাকরি, উলুবেড়িয়ার সাধারণ ছেলে মেয়েদের চাকরি, যারা খাটলো, যারা ঘাম ঝরালো, যারা লেখাপড়া করলো, যারা মেহনত করলো, তাদের চাকরিটা হবে না, আর মাগনায় বাপ মন্ত্রী বলে চাকরি হবে। এই ব্যবস্থা চিরকাল পৃথিবীতে চলতে পারেনি, আগামী দিনেও চলবে না। আজকের দিনটাকে যারা মনে করেছেন এটা চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেছে, তারা কিন্তু মনে রাখবেন, দুনিয়াতে কোনো দম্ভ, কোনো স্বেচ্ছাচারী সরকার, স্বৈরাচারী সরকার চিরকাল শেষ কথা বলেনি। শেষ কথা বলেছে গরিব জনগণ, সাধারণ খেটে খাওয়া মানুষ। আমি শুনলাম 30 টাকা করে নাকি পৌরসভা বলছে জঞ্জাল সাফ করবার জন্য টাকা নেবে। কোন খাতে নেবে ভাই? পৌর বাজেট কি মমতা বাজেট তৈরি করে দেবে নাকি? তৃণমূলের বাপের টাকা। বলছে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি। আচ্ছা শুনুন, আমি লক্ষ্মীর ভান্ডার নিয়ে, অনেকে বলে দেবে লক্ষ্মীর ভান্ডার ভিখিরি বানিয়ে দিল, এসব বলে তো লোকে। তাহলে ভিখিরি কেন? কে ভিক্ষে করতে যাচ্ছে? আমার টাকা আমাকে দিয়েছেন। এই যে মা বোনেরা বসে আছেন, যখন একটা দেশলাই কেনেন, যখন একটা সামান্য জিনিস কিনতে যান দোকান থেকে, ওটার সঙ্গে একটা পরোক্ষ কর যুক্ত থাকে। কর দিন, আপনি চান বা না চান ওটা দিয়ে দিতে হবে। এই টাকা থেকে সরকার চলে। সরকারটা কোনো মুখ্যমন্ত্রীর বাপের টাকায় চলে না। সরকারটা কারুর দান খয়রাতির টাকায় চলে না। এটা ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন নয়। সরকার চলে আপনার আমার সবার পকেটের টাকায়, যে টাকা আমরা কর হিসাবে দিই সরকারকে। ওই যে ভাই টোটো চালাচ্ছেন, যে ভাই অটো চালাচ্ছেন, যে ভাই বাজারে জিনিসপত্র বিক্রি করছেন, যে দিদিটা সকালবেলা বেরিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করছেন, যে দিদিটা সকালবেলা বেরিয়ে গ্রাম থেকে সবজি নিয়ে এখানে বাজারে আসছেন, সারাদিন হাড় ভাঙা খাটুনির পর যে টাকাটা সামান্য রোজগার করেন, সেই টাকা থেকে জিনিস কেনেন, আর তার টাকা থেকে দেওয়া কর থেকে সরকারের বাজেট তৈরি হয়। তৃণমূলের ছাগলের দল বলল ওটা মমতা দিচ্ছে। মমতা কারুর বাপের টাকা দিচ্ছে না, আপনার টাকা আপনাকে দিচ্ছে। আমরা বলছি কতজন লক্ষ্মীর ভান্ডারের টাকা পায় তার হিসাব প্রকাশ করুন। আমি দিচ্ছি হিসাব। গত বছর তথ্য অধিকার আইনে আমরা তথ্য চেয়েছিলাম হাওড়া জেলায় কতজন লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়। আমি উলুবেড়িয়া সাব ডিভিশন আলাদা করে চাইনি, আমি হাওড়া সাব ডিভিশন আলাদা করে চাইনি। এর বাইরেও দুটো বিধানসভা কেন্দ্র আছে, শ্রীরামপুর লোকসভা, জগৎবল্লভপুর এবং ডোমজুর। সংখ্যাটা শুনবেন। এই এত বড় কথা ঢেড়া পিটিয়ে প্রচার হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। ভোটের আগে দেখেছিলেন না পোস্টারে ছবি, একজন বয়স্ক মানুষের ছবি, আর দুটো হাতে দুটো 500 টাকার নোট নিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। দুটো টাকার নোট দিয়ে মানুষের ছবি দেখিয়ে তৃণমূল কংগ্রেস বলছে
1000 টাকা দিচ্ছি, তাই জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। আমরা বলছি টাকাটা মমতারও নয়, তৃণমূলেরও নয়, বিজেপিরও নয়, টাকাটা আপনার। আর সেই আপনার টাকা আপনাকে দিয়ে নির্বাচনের প্রচারে ওরা আপনাকে পণ্য বানিয়েছিল। বাংলার মা বোনেদেরকে পণ্য বানিয়েছে মমতা, বাংলার মা বোনেদেরকে পণ্য বানিয়েছে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল। আর বাংলার মা বোনেদেরকে নিয়ে আজকে লক্ষ্মীর ভান্ডারের যে প্রচার করছিল হাওড়ার প্রশাসন, একটু হিসাবটা শুনে নিন। গোটা হাওড়া জেলায় লক্ষ্মীর ভান্ডারের প্রাপকের সংখ্যা 10,05,000 সামথিং, এইটুকু। তার মধ্যেও 64,000-এর জল মেশানো আছে। হাওড়া জেলার মহিলার সংখ্যা কত? আমি নামিয়েছি, আমি প্রত্যেকটা পঞ্চায়েত পর্যন্ত এটা নামিয়েছি। হিসেব তো নেবই, কোন গ্রামে কে লক্ষ্মীর ভান্ডার পায় আর কারা পায় না। একটা বুথে কজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আর কারা পাচ্ছে না, আপনি খেয়াল করে দেখুন, আপনাদের নিজের অভিজ্ঞতা থেকে মিলিয়ে নিন। যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পান তাদের সংখ্যাটা আপনারা জানেন, আপনাদের অভিজ্ঞতা থেকে মেলান। আপনার একটা বুথের কজন মহিলা এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন আর কতজন পাচ্ছেন না, দেখবেন হিসেবটা প্রত্যেকটা বুথ পিছু 50, 100, 150। আর বেশিরভাগ মানুষই কিন্তু এই টাকাটা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? বলছে তৃণমূল কংগ্রেস করতে হবে। কেন পাচ্ছেন না? বলছেন অমুক বাবুর ধামা ধরতে হবে। কেন পাচ্ছেন না? বলছে এখানকার বুথ সভাপতির ধামা ধরতে হবে। কেন পাচ্ছেন না? বলছে না 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 না, এখানে তো এটা হবে না, তোরা তো অন্য দল করিস, তোরা তো সিপিএম করিস, তোরা তো অন্য দল করিস, তোদের লক্ষ্মীর ভান্ডার দেবো না, আগে তৃণমূলের ঝান্ডা ধর। আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব এই প্রত্যেকটি মানুষের জন্য, এই টাকা দেবার জন্য। সেই লড়াইয়ে আপনাদের সাথে থাকতে হবে। সরকারের টাকা কারুর বাবার টাকা নয়, এর জন্য আমরা সবাই লড়ব। আমাদের টাকা আমরা নেব, এটা কেউ রুখে দিতে পারবে না, আটকাতে পারবে না। এই প্রত্যয় আপনাদের নিতে হবে। কি পরিস্থিতি চলছে বলুন তো, কি পরিস্থিতি চলছে? এখানে শুনেছি যে উলুবেড়িয়া পুরসভাতেও গত কয়েকদিন আগে যারা সাফাই কর্মী ছিলেন তাদের টাকা বন্ধ হয়েছে। আমাদের হাওড়া জেলাতে 3টে পুরসভা, হাওড়া কর্পোরেশন, বালি পুরসভা, উলুবেড়িয়া পুরসভা। আমাদের এই জেলার পুরসভাগুলো এবং কর্পোরেশনের হাল কি অবস্থা আপনারা যদি শোনেন আপনারা বুঝতে পারবেন। মমতা বলেছিল একটা মিটিংয়ে, কি বলেছিল? বলে উলুবেড়িয়া নাকি ফার্স্ট হয়েছে জলে, পানীয় জল সরবরাহে। ভালো, যেটু খোঁজ করুন তো কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশনের ফেজের টাকাগুলো কিভাবে খরচ হয়েছে, আপনাদের পাড়ায় পাড়ায় খরচ হয়েছে। নর্দমা তৈরির জন্য, শোকপিট তৈরি করবার জন্য, লিজ পিট তৈরি করবার জন্য খোঁজ নিয়েছেন? গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্টের টাকা খরচ হয়েছে? কোন খাতে খরচ হয়েছে? আপনার যে প্রয়োগ প্রণালীর জন্য আমাদের দেশের এই ব্যবস্থাতেই যে গ্রান্ট পুরসভাগুলি পেয়েছে, সেই টাকার খরচের হিসাব এই পুরসভা দিতে পারবে? আমি দেখলাম কদিন আগে এক ভদ্রলোক একটা টিভিতে সাক্ষাৎকার দিচ্ছিলেন, কি ভট্টাচার্য, তিনি আবার বললেন, কেন বললেন জানেন? এই আমাদের জেলার একটা জায়গায় তৃণমূলের পরিচালিত পঞ্চায়েত, পঞ্চায়েতের সভাপতি বলছে আমার এখানে কাজ হয়নি, তাও পঞ্চায়েত সমিতি নাকি টেন্ডার করে টাকা লুটপাট করিয়ে দিয়েছে। এই ডোমজুর বিধানসভা অন্তর্গত ওখানে বালি পঞ্চায়েত বলে একটা পঞ্চায়েত আছে, সেখানে এই সবই হচ্ছে আপনার এই স্বচ্ছ ভারত মিশনের টাকা। সেই টাকাকে নিয়ে নয়ছয় চলছে। যারা সাধারণ কর্মচারী পুরসভা তাদের টাকা পয়সা, যারা চুক্তিভিত্তিক কর্মচারী পুরসভা তাদের টাকা পয়সা, যারা বিভিন্ন সময়ে আপনাদের জন্য এই নির্বাচনেও বাধ্য হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রচার করতে,
ওই ব্যাগ পৌঁছে দিতে যেতেন যেসব কর্মীরা, যেসব দিদিরা প্রচার করাতো না, তাদের দিয়ে করাতো। এই যে দিদিরা আমাদের টিকাকরণের কাজের সঙ্গে যুক্ত, যে দিদিরা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে বলছে যাও যাও বাড়ি বাড়ি গিয়ে প্রচার করো, ব্যাগ পৌঁছচ্ছে। চেনা পরিচিত আমার আছে, তারা পৌঁছে দেন, কারণ চা কাজটা থাকবে না, কাজ কাজ কাজ, কাজের জায়গায় একটা ভয়ঙ্কর অনিশ্চিত পরিবেশ তৈরি করা হচ্ছে। মানে আমি এটা বোঝাবার চেষ্টা করছি এতগুলো কথা বলে, আসলে আপনার জীবনের এই অনিশ্চয়তার সুযোগটা নিয়ে কিছু মাতব্বর, যাদের হাতে প্রচুর ক্ষমতা, যাদের কাছে কাঁড়ি কাঁড়ি টাকা, টাকার কোনো হিসেব নেই, কোটি কোটি টাকা তাদের ঘরে থাকাটা কোনো ব্যাপার নয়। আমি বলেই দিচ্ছি আপনাকে, কারো ছেলে যদি মানে এতটা নির্লজ্জ বাপ হতে পারে, কারোর ছেলেকে যদি বেআইনিভাবে কোনো জায়গায় নিয়োগ করে রাখতে পারে, তাকে নির্লজ্জ ছাড়া আপনি কি বলবেন বলুন তো? যার যোগ্যতা নেই সে কাজ করছে, কেন করবে? বলছে তাদেরও নাকি চাকরি বাঁচাতে হবে। মমতা ব্যানার্জি বলেছিল ভাতা দেবে। আচ্ছা বলুন তো, আপনাকে ভাতা দেয়? এই যে বন্ধ কারখানার শ্রমিকরা আছে ভাতা দেয়, এই তো পাশেই চেঙ্গাই চলে যান, এই তো পাশে বাউরিয়া চলে যান, আরেকটু পরে আপনি নলপুর পেরিয়ে সাকরাইল চলে যান, এই তো রাজগঞ্জের জুট মিলে যারা কোয়ার্টারে থাকতো তাদের কোয়ার্টার থেকে উচ্ছেদ করবার জন্য নোটিশ দিয়ে দিচ্ছে। আরেকটু আগে হাওড়ায় চলে যান, হাওড়া জুট মিল বন্ধ হয়ে গেল। বন্ধ কারখানার শ্রমিকের ভাতা মমতা দেখবে না। কার ভাতা দেবে? তৃণমূলের চোরেদেরকে ভাতা দেবে। হাইকোর্ট বলেছে দেব না, বন্ধ। আচ্ছা কারা কারা এইগুলোর উপরে নির্ভর করে বলুন? তারপর কিছু লোক আছে দেখবেন তারা কিরকম বলে বলতো, সব হচ্ছে মানুষটা ঠিক তোমাদের নিতে পারছে না, তোমরা যত মমতার বিরুদ্ধে বলছো তত। একটা সময় ছিল আমাদের দেশে এরকম কথাবার্তা বলতো, ইংরেজের বিরুদ্ধে কথা নেওয়া যাচ্ছে না। আর আমরা যারা জানতেন, ইংরেজরা বাঙালিদের মধ্যে থেকে একটা বাবু সম্প্রদায় তৈরি করেছিল, যে বাবুরা ইংরেজদের ব্যবস্থাকে রক্ষা করার জন্য কাজ করত, এরাও তৈরি করেছে। সব অফিসে দেখবেন, সব থানায় দেখবেন কয়েকটা করে বাবু আছে। এই বাবুদের কাজ হচ্ছে দালালি করা, দু চারটে। যেমন একটা দালাল ছিল, বিডিও ছিল না এখানকার, বিডিও এসডিও দালালগুলো ছিল। পঞ্চায়েত ভোটের আগে বলছে সিপিএম এর নমিনেশন দিতে দেব না। কি করবে? বিডিও নিজেই পেন চালাচ্ছে, বিডিও নিজেই পেন চালাচ্ছে। তো এখান থেকে ওই আমাদের যিনি প্রার্থী ছিলেন, সেই সময় আমাদের পার্টির পক্ষ থেকে আমরা লড়াই করেছিলাম। বিডিও যাই হোক, ওর এখন গিয়ে কোথায় আবার নবান্নে নাকি কোথায় একটা ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছে, ওর চাকরিটা থাকবে না। আজ হোক কাল হোক পরশু, মমতা চিরকাল থাকবে না। ওর পেনশনের কাগজ কোনো না কোনো সরকারের হাতে আসবে, আর যেখানেই থাক না কেন মাথায় যখন ঢুকে আছে ওটা মনে থাকবে, ওর নামটাও মনে থাকবে, ওই নীলাদ্রি বাবু আর ওই শ্রমিক বাবু। যেদিন এদের সরকার যাবে, ওদের চাকরির জন্য যতবার আপনি এখানকার সাধারণ গরিব মানুষকে ওই বিডিও অফিস থেকে যাতায়াত করিয়েছেন, তার থেকে বেশিবার ছোটাবো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। একদম মরার দিন পর্যন্ত মনে থাকবে ওই দিন কেন সিপিএম এর নমিনেশন ট্যাম্পার করতে গেছিলেন। এইটুকু ব্যবস্থা আপনারা আমরা করতে পারবো, করবো। বলছে ছেড়ে দাও, ছেড়ে দিতে হবে। কাকে ছাড়বো? তবে দেখবেন একটা কথা মাঝে মধ্যে, আমরা তো এই অবস্থা কানে 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 আমরা ঠিক তৃণমূল নই, জানেন তো। আমার বাবা ছিল সিপিএম, আমার দাদু ছিল সিপিএম। আরে তুই করছিস দালালি, তোর বাবা সিপিএম ছিল, আমার কি যায় আসে? সিপিএম ছিল, সিপিএম আছে, আর সিপিএম থাকবে বলে যারা রাজনীতি করেন তারা আসলে সিপিআইএম এর কথা বলেন না। সিপিএম করতে গেলে ধক লাগে, সিপিএম করতে গেলে মাথা উঁচু করে চলবার সাহস লাগে, সিপিএম করতে গেলে বুকের কলিজার জোর লাগে। বাপ কাকার দেখানো পথে তৃণমূল কংগ্রেস করা যায়, মোদির দেখানো পথে মমতার মতন রাজনীতিবিদ হওয়া যায়। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে শূন্য আসন নিয়েও বুক
ঠুকে পার্টি করবার জন্য, জি জান লড়াই করবার জন্য, সিপিএম এর ঝান্ডা ধরার জন্য বুকের কলজের জোর থাকা দরকার। যে যেখানে আছেন শুনে নিন, এখানে যারা আছে যাওয়ার পর দেখবে গ্রামে তার বাড়িতে তৃণমূলের লোক এসে চমকা, আরে গেছিলিস, আবার একটু মিষ্টি মিষ্টি করে কিছু লোক আসবে, কেন যাচ্ছিস, কি দরকার বলতো, নে না বাবা কি দরকার। তখন একটা কথা বলবে, তোমার তো যদি প্রয়োজন পড়ে ভাই নিজের বাপকেও বেছে দেবে, ওরা তো পারে, তাই দেখুন না কিরকম ওদের ব্যবস্থা শুনুন। আচ্ছা, পার্থ চ্যাটার্জি যে লোকটা ওই এডুকেশন মিনিস্টার ছিল, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ছিল, এই লোকটা তো জেলে গেল। যেদিন অ্যারেস্ট হলো সেদিন সকালবেলা উঠে 3টে ফোন করেছে। কাকে করেছে? মহাসচিব ছিল তৃণমূলে, মমতা ব্যানার্জিকে ফোন করেছে। মানে ওদের হালটা ভাবুন। মানে আমি কাদের বলছি, যারা এখনো পর্যন্ত ভাবছেন মমতা বাঁচিয়ে নেবে, পুলিশ বাঁচিয়ে নেবে, ওদের হাল আমি আপনাকে বলছি। ওদের হাল ঠিক এইরকম। প্রথমে পার্থবাবু ফোন করলেন, মমতা ব্যানার্জি ফোনটা কেটে দিলেন, কারণ টিভিতে দেখাচ্ছে পার্থবাবুর বাড়িতে তখন রেড হচ্ছে। দ্বিতীয়বার ফোন করলেন, মমতা ব্যানার্জি কেটে দিলেন। তৃতীয়বার ফোন করলেন, মমতা ব্যানার্জি কেটে দিলেন। চতুর্থবার করলেন, মমতা ব্যানার্জি ফোনটা ব্লক করে দিলেন। আরে যিনি দলের মহাসচিবকে বাঁচাতে পারেন না, তিনি যে আপনাকে বাঁচিয়ে নেবেন বা তার সরকার যে আপনার হয়ে কাজ করবে, এ কথা যারা বিশ্বাস করে তাদের অবস্থা নিয়ে আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। আগামী দিনে তাদের কি হতে চলেছে সেটা তারা বুঝতে পারবেন। কিন্তু তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো নাকি? আমরা বসে থাকতে পারি? বামপন্থী রাজনীতি বসে থাকতে পারে? আমাদের শূন্য থেকে বারবার শুরু করতে হচ্ছে, আজকে বলে নয়। যারা বলছেন তোমরা শূন্য, আমরা শূন্য থেকেই শুরু করি। যারা বলছেন বামপন্থীরা শূন্য, কালকে নির্বাচন হয়েছে দেখেছেন, বিজেপির ওপর আক্রমণ করেনি তামান্না খাতুন, ছোট্ট বাচ্চা, তার উপরে আক্রমণ করেছে তার বাপ মা সিপিএম এর সমর্থক ছিল। আক্রমণ করেনি, একটা শিশুকে হত্যা করেছে তৃণমূল কংগ্রেস। মমতার তৃণমূল কংগ্রেস বাচ্চাদেরকে হত্যা করছে। এই তামান্না খাতুনের জায়গায় আপনার বাড়ির বাচ্চাটাও থাকতে পারে। তামান্না খাতুনের জায়গায় আপনার বাড়ির বাচ্চাটাও থাকতে পারত। যে সরকার একটা জায়গায় শিশুদের নিরাপত্তা দিতে পারে না, আরে বুঝবেই বা কি করে বলুন তো? ওদের বোঝার মতন ক্ষমতা আছে? তৃণমূল কংগ্রেসের ভালোবাসার কোনো ক্ষমতা আছে? এরা তো সবাই দালালি করছে। আচ্ছা, আপনি ভাবুন, আমি আপনাকে প্রথম যে তথ্যটা দিলাম, মানে আমি খোলাখুলি বলে, কারণ আমাদের কাছে রাজনীতির ওটাকে রাজনীতি আমরা মনে করি না। আমি জানবো কি করে? তৃণমূল কংগ্রেসেরই কোনো নেতা এসে আমাকে বলে যাচ্ছেন, দাদা জানো তো উলুবেড়িয়া ওই ব্যাংকে অমুক লোকের ছেলে অমুক জায়গায় কাজ করে, অমুক জায়গায় রয়েছে। তৃণমূলের নেতা বলে গেছে, বিশ্বাস করুন, বড় নেতা আপনার পাশে বসে থাকে এমন নেতা এসে বলে গেছে। এই যে মমতা ব্যানার্জি যে চুরি করেছেন, এই যে দেশ পাবলিশার্সের টাকা বই ছেপেছেন, কালকে দেখেছেন তো? আমি 3 বছর আগে বলেছিলাম যে মমতা ব্যানার্জি চুরি করেন এবং সেটাই বইয়ের দোকান দিয়ে চুরি হয়। এ অদ্ভুত চুরি, আপনি জানেন না, আপনি পারবেন না, আপনার বুদ্ধিতে কুলোবে না। মমতা এমনি টাকা চুরি করে না, শীত কাটে না। কি করেছে? ওর ওই যে বইগুলো ছাপা হয়, ওই বইগুলো ছাপে দেশ পাবলিশার্স, কলেজ স্ট্রিটে দোকান আছে। আপনারা নিজেরা পরীক্ষা করে নেবেন। আমি মিথ্যে কথা বললে আমাকে গালাগালি করবেন, কোনো অসুবিধা নেই, আমার পরিষ্কার জীবন, যে যা খুশি বলতে পারে, খোলা খাতার মতো। যে মিথ্যে কথা বলে গেছো, কেন মিথ্যে কথা বলেছো? যে কোনো একজন ছেলে মেয়ে কলেজ স্ট্রিট চলে যান, দেশ পাবলিশার্সে যাবেন, গিয়ে একটা ক্যাটালগ নেবেন, ক্যাটালগ, ওদের যে বই ছাপে তার তালিকা, বুক লিস্ট পাওয়া যায় না, বুক লিস্ট ছোটবেলায় দিত, ওরা বুক লিস্ট, তাকে ক্যাটালগ। ক্যাটালগ কি বলছে? বলছে মমতার বই ছাপা হয়েছে 121টার মতো। রবীন্দ্রনাথ ঠাকুরের
ওখানে অত নেই, দেশ থেকে ছাপেনি, ছাপলেও 26টা খণ্ড আছে রবীন্দ্র রচনাবলী, তাই তো? যাদের বাড়িতে বই আছে রবীন্দ্র রচনাবলী 26টা খণ্ড আমার মনে আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, গান, প্রবন্ধ সব। মমতার 121টা। যাই হোক, এই 121টার মধ্যে 11 সালে কটা ছিল আর 11 পর কটা হয়েছে? আমি হিসেব করে দেখছিলাম 11 সালে 8টা কি 10টা ছিল। আর 11 থেকে যে লোকটা 84 সাল থেকে রাজনীতি করে, 84 থেকে 11 মানে কত বছর? 84-তে প্রথম এমপি হয়েছিল, 94, 2004, 20 আর 20 আর 6 একে 7, 27 বছর সময়ে যে লোকটা 8টা থেকে 9টা বই লিখেছিল, সে 15 বছর সময়ে 100-র ওপর বই লিখে ফেলল মুখ্যমন্ত্রী কাজের সঙ্গে সঙ্গে। তা আমি বলেছিলাম একটা ভিডিও করে, আমি SSKM হাসপাতালে চিকিৎসা করতে গিয়েছিলাম, তো ওইখানে বসে বসে একটা ভিডিও করেছিলাম ওর বইয়ের এই দুর্নীতিটা প্রথম। তখন ওই ভদ্রলোক বেঁচে ছিলেন, দীপক ঘোষ, উনিও RTI করেছিলেন। এই বইগুলো কি করে বিক্রি করানো হয় জানেন? এখনো পর্যন্ত হয়। এই যে আজকে তালিকা বেরিয়েছে, হাওড়া উলুবেড়িয়ার কটা স্কুল আছে তারও তালিকা আমি পেয়ে গেছি। 1 লাখ টাকা করে দিয়েছে স্কুলগুলোকে। বাকি অনেক বই, মমতার বইও কিনতে হবে বলেছে। প্রথমে 19টা, তারপর 95টা। ওই 121টার মধ্যে 95টা নিজের সরকারের টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে নিলাম। সরকারের টাকা মমতার পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকবে। কিভাবে ঢুকবে? ওই বইগুলো নিশ্চয়ই মাগনায় লেখেনি, ওর জন্য চুক্তি হয়েছে মমতার সাথে দেশ পাবলিশার্সের। সেই চুক্তি অনুযায়ী দেশ পাবলিশার্স মমতা ব্যানার্জিকে রয়্যালটি দেবে, রয়্যালটি বই লেখার জন্য। যে বই লেখক তিনি জানেন রয়্যালটি কাকে বলে। বই লিখলে যিনি প্রকাশ করেন তিনি লেখককে একটা টাকা দেন। মমতা ব্যানার্জির নির্বাচনের হলফনামা আপনারা দেখতে পারেন, যে কেউ দেখবেন ওখানে উনি বলছেন আমার আয়ের সূত্র হচ্ছে আমার বই থেকে প্রাপ্ত রয়্যালটি। আমার আয়ের সূত্র আমার বই থেকে প্রাপ্ত রয়্যালটি। তার মানে উনি বইয়ের দামটা ওখানে পান, আর সেই বইটা সরকারকে ব্যবহার করে বিক্রি করেন, সরকারের দপ্তরগুলোকে ব্যবহার করে বিক্রি করেন। তাহলে সরকারের টাকাটা ঘুরপথে মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে যাচ্ছে, ব্যক্তিগত অ্যাকাউন্টে যাচ্ছে। এরপর যদি মমতাকে চোর বলি তাহলে কোনো ভুল বলছি কি? আপনারা বলুন তো, এরপর যদি মমতাকে চোর বলি তাহলে কোনো ভুল বলছি? মমতা সরকারের টাকা ঘুরপথে নিজের অ্যাকাউন্টে নেয়, এটা বলার পর কি আমি কোনো ভুল বলছি? এই তো আপনারা আপনাদের কাছে 100 দিনের কাজের অ্যাকাউন্টে যদি বাইরের কারোর টাকা ঢুকতো কি হতো? অ্যাকাউন্ট বন্ধ করে দেয়নি? কে মামলা করেছিল? বিকাশ ভট্টাচার্য, CPM এর। এই যে 100 দিনের কাজ চালু হলো, এত বছর বন্ধ ছিল, মমতার সরকারের কোনো হিম্মত হয়নি গিয়ে মামলা করে বলার এই টাকা ছাড়ো। এই CPM কে মামলা করতে হয়েছিল, ক্ষেতমজুর ইউনিয়নকে মামলা করতে হয়েছিল, তুষার ঘোষকে মামলা করতে হয়েছিল। তারপর আদালত থেকে অর্ডার নিয়ে এসে আজকে 100 দিনের কাজ, তার টাকা পাচ্ছে। বড় বড় কথা, তোমার ভাইপো বড় বড় লেকচার দেবে 100 দিনের কাজ নিয়ে, আর যেখানে আসল লড়াই সেখানে ভাইপো ঠান্ডা করে ঢুকে যাবে, চলবে না। আগামী দিনে যারা লড়তে চায় তারা তোমার ভোট থাক আর না থাক রাস্তার লড়াই তারা লড়বে, এটা তাদের কাজ, আর সেই কাজ তারা করে যাবে। তুমি চেষ্টা করেও বন্ধ করতে পারবে না। তাহলে মমতাকে যদি চোর বলি ভুল করবো কি? কি ভুল করবো? মমতাকে চোর বললে ভুল করবো? আরে জোরে বলতে হবে, ওই অব্দি শোনাতে হবে। চোর বললে ভুল করবো? তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে ছোট তৃণমূল মানে বড় তৃণমূল মানে মেরু তৃণমূল মানে যেখানে তৃণমূল সেখানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর মানে তৃণমূল, চোর মানে তৃণমূল মানে তাহলে চোর দিয়ে তৃণমূল মানে চোর মাথায় কেটে তৃণমূলও বলে আমাদের তো সব চোর, বুঝতেই তো পারছো। আমারটা তুমি দাদা একটু দেখে দাও, তৃণমূলের প্রচুর লোক আছে, আমার উলুবেড়িয়া হাওড়া, তারাও আসে, তারাও জানে, তারাও বলে। মমতা নিজে বলে আমার দলটা চোরে, কি করবে?
আসল কথা হচ্ছে তৃণমূল, সিপিএম, বিজেপি এসবের বাইরেও একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার আমার ভবিষ্যৎ। সরকারটা এমনি এমনি চলে না, সরকারের কাজ হচ্ছে আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার। আমরা অনেক কথা বললাম, আমাদের ভবিষ্যতের কথা আমাদের বলতে হবে, আমাদের লড়াইয়ের কথা আমাদের বলতে হবে, আমাদের মজুরির কথা আমাদের বলতে হবে, আমাদের শিক্ষার কথা আমাদের বলতে হবে। গত বছর বা তার আগের বছর ফেব্রুয়ারি মাসে আমাকে হঠাৎ করে গৌতম দা ফোন করলেন এখান থেকে সকালবেলা, সাবির দাও ফোন করলেন যে আমরা শুনলাম কয়েকটি ছেলে এখান থেকে উড়িষ্যা থেকে ফিরছিল, উলুবেড়িয়ায় গরু নিয়ে আসছে। উড়িষ্যায় একটা জেলায় সেখানকার হিন্দুত্ববাদী গোরক্ষক বাহিনী ছেলেগুলোকে পিটিয়ে মেরে দিল, এই আশেপাশের গ্রাম। আর এখানকার তৃণমূলের নেতারা তৃণমূলের ছোট নেতাদেরকে দিয়ে তাদের পরিবারকে ভয় দেখালো যে তোমরা গিয়ে এফআইআর করো না। গোরক্ষক বাহিনী তারা পিটিয়ে মারলো, তৃণমূলের আপত্তি কোথায়? সেদিন অনেকে বুঝতে পারছিলেন না, ভাবছিলেন যে তৃণমূল কংগ্রেস ছাড়া আমরা এগোতে পারবো না। গোরক্ষক বাহিনী যখন উড়িষ্যায় মারলে তৃণমূলের গা জলে উলুবেড়িয়াতে। কেন গা জলে বলুন তো? গা জলে কেন, তার উত্তরটা আপনাকে পেতে হবে গত কয়েকদিনের অভিজ্ঞতা থেকে। এই যে রাস্তায় দেখছেন শুধু হোর্ডিং লাগিয়ে দিয়েছে, জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, সরকারের টাকায় মন্দির তৈরি হলো। এখন তওয়া সিদ্দিকী বলছে সরকারের টাকায় মসজিদ করে দিতে হবে। আর কেউ তো বলছে না যে সরকারের টাকায় একটা নতুন স্কুল করতে হবে, সরকারের টাকায় হাওড়ার গ্রাম অঞ্চলে একটা মেয়েদের কলেজ করে দিতে হবে। গ্রাম হাওড়ায় মেয়েদের কলেজ তো নেই। 15 বছর আগে বামফ্রন্ট চলে গেছে, তখন হাওড়া গার্লস কলেজ ছিল। তখনকার যে শিক্ষার পরিস্থিতি আর আজকের শিক্ষার পরিস্থিতির পার্থক্য আছে। কেন গ্রামীণ হাওড়ায় একটা মেয়েদের কলেজ তৈরি হবে না বলুন তো? আর মেয়েদের কলেজ না থাকার জন্য এই গ্রাম হাওড়াতে প্রতিদিন গরিব বাড়ির, খেটে খাওয়া বাড়ির, সংখ্যালঘু পরিবারের মেয়েরা তারা পড়াশোনার ক্ষেত্র থেকে বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। কেউ খোঁজ নিয়েছে? কার করার কাজ ছিল বলুন তো? 2020 সালে লকডাউনের পর কতজন ছেলে মেয়ের ড্রপ আউট হলো, এই হিসেব নেবার দায়িত্ব কার ছিল? আমার, আপনার, এসএফআই এর নাকি সরকারের? সরকার করলো না কেন? 2021-22 সালের মাধ্যমিক পরীক্ষায় 4 লাখ পরীক্ষার্থী কমে গেল, কেউ ভাবলো না। কিন্তু বললাম না, সমাজে কিছু কিছু ক্যান্সার তৈরি হলে সেই ক্যান্সার আগামী দিনে পাকে, এবং সেই পাকা অবস্থায় সমাজটাকে দেখতে খুবই খারাপ লাগবে। আজকে বাংলার অবস্থা যে জায়গায় যাচ্ছে, আজকে আমাদের গ্রাম শহরের অবস্থা যে জায়গায় যাচ্ছে, আগামী দিনে আমরা কোন জায়গায় নিয়ে যাব বাংলার শিক্ষাকে? আমাদের ছেলে মেয়েদের স্কুল কলেজ শেষ, আমাদের ছেলে মেয়েদের একটা প্রজন্মের কপালে লিখে দেওয়া হয়েছে বাংলা সার্টিফিকেট, वहीं पे तो पैसा देके नौकरी मिलता है। এই কয়েকদিন আগে একটা ছেলে গেছিল বোম্বেতে, গেছে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। এই চাকরি ফাকরি চলে গেছে, একটা কাজের জন্য গেছে। বলছে বাংলা সার্টিফিকেটকে আমরা বিশ্বাস করি না। কে করলো? কার দেয়? সিপিএম কে নিতে হবে। দেয় বলবে সিপিএম মামলা করে চাকরি খেয়ে নিয়েছে, বেশ করেছে, খেয়েছে, আবার খাবো। বলে গেলাম তো, এখানে যার বাপ সাধারণ মানুষ হোক আর বাপ মন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, যদি অন্যায় করে চাকরি পেয়ে থাকে,
ওই চাকরি পাবার যদি যোগ্য না হয়, সে চাকরি হারাক, সে ভেসে যাক, সে জেলে যাক, তাতে কিচ্ছু যায় আসে না। ওই চাকরি খালি করে সেই জায়গায় যোগ্য ছেলের হাতে সেই চাকরি তুলে দেওয়া, এটা আমাদের পবিত্র কর্তব্য। আমরা সেই কাজ করে যাব। যদি যোগ্য তৃণমূলের ছেলে না, তাকে চাকরি দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু অযোগ্য, শুধু বাপের পরিচয়ে লাটের মাঠ হব, এদেরকে আমরা কিন্তু কোনোভাবে প্রশ্রয় দেব না। এই হচ্ছে লড়াই। আমরা তাই বলেছি, এই লড়াই কঠিন লড়াই। এই লড়াইয়ের সামনেই কালকে আপনি কি হবে আপনি বলতে পারবেন না, কিন্তু দিনের শেষে দাঁড়িয়ে এখানে যারা আমাদের কথা শুনছেন, যারা কথা শুনতে চাইছেন না কিন্তু শুনতে বাধ্য হচ্ছেন, বা যারা শোনার পরেও একটু চিন্তা করছেন যে কি করব, অনেকে ভাবছেন তো সিপিএম এর দ্বারা তো এখন কিছু হবে না, ওদেরকে ভোট দিয়ে লাভ নেই, তৃণমূলকে হারাতে গেলে আমাদের বিজেপিকেই দিতে হবে। দেখলেন তো কি অবস্থা হচ্ছে, তৃণমূলকে হারাতে গিয়ে বিজেপিকে ভোট দিয়ে কি অবস্থা চলছে। একবার দেখুন, বিজেপিকে বন্ধ করে দিন, সমস্ত তৃণমূল বিরোধী ভোট বাম কংগ্রেসের পক্ষে দিন, একটা নির্বাচনে দেখুন কি অবস্থা হয়ে যায়। দেখুন, তৃণমূল তো মজা পেয়ে গেছে, ভোটটা ভাঙিয়ে দেবে এই করে। যারা ভেবেছিল বিজেপি করে ওই করে দেবে, অনেক কিছু করে দেবে, তো উলুবেড়িয়া তো অনেক দিন থেকে হাওয়া দিচ্ছে বিজেপি। উলুবেড়িয়া দখল করে দেবো, তৃণমূল ফাঁকা করে দেবো, বছর হলে দুটো করে বাৎসরিক দাঙ্গা হয় শ্যামপুরে বা পাঁচলায়, হয় ওখানে রাজা সেন গেরুয়া ফেট্টি বেঁধে নেমে পড়বে, নয় গুলশন মল্লিক নারা ইত্যাদির করে নেমে পড়বে। এই তো কাজ, এর বাইরে কি আছে? এমএলএদের কাজ আমি বলছি কি অবস্থা। একটা এমএলএ বলছে সকালবেলা আমি তৃণমূল, রাত্রিবেলা আমি হিন্দু সংগতি করি। রাজা সেন খোঁজ নাও, আরে এখানে রাখো দাঙ্গাবাজ পাঁচলায়। বলছে পাঁচলায় একটা জায়গাতে নাকি লোককেদের নাকি বিচার সভা বসে কোনো পঞ্চায়েত প্রধানের বাড়িতে, সেখানে ডেকে লোককে বলছে মানে প্রত্যেক দিন মারধর করে টাকা নিয়ে নেবে, সই করিয়ে নেবে, জোর করবে। আইনে শাসন আছে, এই উলুবেড়িয়াতেও তো তৈরি হয়েছে। এই গোটা স্ট্রেচ একটা লোক বাড়ি করবে, নিজের জমিতে বাড়ি করছে, দাদা চলে এলো বাড়ি করতে দেবে না। যার গায়ের জোর আছে সে পরের জমি দখল করে বাড়ি করবে, করে ফেলছে। পুলিশ চলে যাচ্ছে, পুলিশ গিয়ে আইন কানুন না দেখে গুন্ডামি করে দিচ্ছে, মস্তানি করে দিচ্ছে। কি অবস্থা চলছে, এটা মেনে নেওয়া যায়? এটা এখানকার যারা কাপড় ব্যবসার সাথে যুক্ত আছেন, জরি শিল্পের সাথে যুক্ত আছেন, একটা মাল নিয়ে যাবেন কি অবস্থার মধ্যে দিয়ে কটা জায়গায় টাকা দিতে হয় জিজ্ঞেস করুন তো। গাড়িতে একটা গাড়ি নিয়ে যাবেন এখান থেকে মেটিয়া বুরুজ, কটা জায়গায় টাকা দিতে দিতে যেতে হয় জিজ্ঞেস করুন তো। সবাই অভ্যেস করে নিচ্ছি আমরা, টাকা দিয়ে কাজ হয়, অভ্যেস করে নিচ্ছি টাকা। কি শেখাচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য? নীতি নৈতিকতা, বেঁচে থাকা। সেই কারণে আমরা বলেছি এই লড়াই আমাদের শুরু হয়েছে, সেই লড়াই আমাদের করতে হবে। এই লড়াইয়ের কোনো শর্টকাট নেই, কোনো শর্টকাট নেই। পৃথিবীর ইতিহাসে কোনোদিন সহজ রাস্তায় গিয়ে বড় কিছু করা যায়নি। এই লড়াই কঠিন, এই লড়াই করতে হবে, আর এই লড়াই আপনাদের আমাদের একসাথে করতে হবে। এই লড়াই যদি আমরা করতে পারি, এই লড়াই আমরা জিতবো। এই লড়াইটা মেরুদণ্ড সোজা করাবার লড়াই। এই লড়াইটায় প্রথমে অনেক বন্ধু পাবেন না, ভয়ে ভীতিতে, নিজের প্রতি জোরের অভাবে, কনফিডেন্স নেই, ভয় পাচ্ছে। বেশিরভাগ মানুষ ভয়ে থাকেন। আমি একটা উদাহরণ দিলে শেষ করে দিই। যখন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্য বিবাহ রদ করার জন্য, আইন তৈরি করবার জন্য লড়ছেন, যখন বিধবা বিবাহ চালু করার পক্ষে লড়ছেন, বা রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করবার জন্য লড়ছেন, তখন তাদেরও মাথা ফাটানো হয়েছিল, তাদের বিরুদ্ধেও প্রচুর জনপ্রিয় রাজনীতিবিদরা ছিল।
তাদের পিছনে অনেক লোক ছিল। পৃথিবীর ইতিহাসে যখন হিটলার ক্ষমতা দখল করেছিল তার পিছনেও প্রচুর লোক ছিল, মুসলিনের পিছনেও প্রচুর লোক ছিল। এসব 50-60% নয়, 90-95% লোক ছিল হিটলারের পিছনে, মুসলিনের পিছনেও। কি হয়েছিল তারপর আপনারা জানেন, ইতিহাসের পরিসমাপ্তি। সেই সময়ে মুসলিনি হোক হিটলার হোক, তাদের শেষ দিনটা কিন্তু ভয়াবহ হয়েছিল। ভয়াবহই হয় আর ভয়াবহ হবে। जो हिटलर का चाल चलेगा वो हिटलर का मौत भी मरेगा। চাল যখন চেলেছো, মরতে তো তোমাকে হবেই। কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ তোমাদের বাঁচাতে পারবে না। কিন্তু আমাদের লড়াইটা, আপনারা দেখছেন গোটা দুনিয়া জুড়ে আজকে কি অবস্থা সৃষ্টি হয়েছে। গোটা দুনিয়াতে সাধারণ মানুষের লড়াই সংগ্রামের কণ্ঠকে স্তব্ধ করা হচ্ছে। গোটা দুনিয়া জুড়ে যুদ্ধের বাতাবরণ তৈরি করা হচ্ছে। গোটা দুনিয়ার আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দার যখন আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোকে গ্রাস করে দিচ্ছে, যখন দেখলো আমাদের দেশের নরেন্দ্র মোদীর মতন এই বিজেপির সরকার, তারা যখন তাদের যুদ্ধজিগির তৈরি করে ওই দেশের মানুষের পেটের জ্বালা মেটাতে পারলো না বা মানুষকে বোধ করতে পারলো না, তখন তারাও বলতে বাধ্য হচ্ছে যে আসলে এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, লক্ষ্য ছিল ভারতের বাজারে আভ্যন্তরীণ ক্ষেত্রে দাঙ্গা লাগানো। দাদা কি প্রশ্ন করেছিলাম আমরা বলেছিলাম পহেলগামে কারা মারলো সেই লোকগুলোকে তো চিহ্নিত করতে হবে। আমরা কি বসে রাখবো নাকি? আমরা চিহ্নিত করব না? পুলওয়ামায় কি হয়েছিল আমরা জানতে চাইবো না তার তদন্ত রিপোর্ট? দেখলো দাঁড়ালো না। ব্যাপারটা এই বাজারে আর জাতীয়তাবাদ চলছে না খুব একটা, মানুষের পেটের জ্বালা খেয়ে নিয়েছে। তো পরিস্থিতি আজকে যে জায়গায় যাচ্ছে আপনাকে বুঝতে হবে আসল কথাটা কি, আসল জ্বালাটা কোথায়, আসল যন্ত্রণাটা কোথায়, আসল শত্রু কে, কারা আপনার ভাত কাটছে, কারা আপনার রুটি কাটছে, কারা আপনার কাজ কাটছে, কারা বাধ্য করলো আমাদের এই গ্রাম হাওড়ার ছেলেদেরকে বোম্বাইতে, গুজরাটে, আহমেদাবাদে, কর্ণাটকে গিয়ে রাজমিস্ত্রির কাজ করতে, সোনার কাজ করতে, জরির কাজ করতে? কারা বললো যে এখানে কাজ নেই? গ্রামে তো কাজ তৈরি করেছিল বামফ্রন্ট, কাজ তৈরি হচ্ছিল। আর আজকে গ্রামগুলো পুরুষ শূন্য হয়ে যাচ্ছে কেন? খোঁজ রাখেন নেতারা, মন্ত্রীরা? আপনার ছেলে তো চাকরি হয়ে গেছে, ভালো আছে। যে ছেলেটা এই সাব ডিভিশনের কোন গ্রামে থাকে সেই ছেলেটা চাকরি না পেয়ে ছেলেটা মুম্বাইতে চলে গেছে, ওখানে গাদাগাদি করে একটা ঘরে থাকে, বউটা এখানে থাকে। তার কথা কে ভাববে? কাউকে না ভাবতে হবে না? সারাক্ষণ মমতা খালি ওই নাচন কদর করে কাটিয়ে দেবে আর তোমরা লজ্জাপানি করে কাটিয়ে দেবে। এইভাবে চলতে পারে না পারে না? পারলে হ্যাঁ বলবেন, না পারলে না বলবেন। পারে এভাবে? পারে? একদল খাবে একদল খাবে না, চলতে পারে? যারা খেতে পায় না তাদের আওয়াজ চাই, জোরে আওয়াজ দিতে হবে। তো একদল খাবে, বাবুয়ানি করবে, আর একদল খাবে না, এটা দিনের পর দিন চলবে? 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 তাই জন্য লড়াইটা আমাদের করতে হবে, লড়াই করতে হবে, এই লড়াই লড়তে হবে, আর এই লড়াই জিততে হবে। ইনকিলাব, দুনিয়ার মজদুর। ধন্যবাদ।